হ্যালো এভরিওয়ান, আজকে ট্রান্সমিশন সিস্টেমের উপর একটা ক্লাস নেব। এই মডিউলগুলো পড়ানো হয়েছে, ইনসুলেটর, কনস্ট্রাকশন ফিচার্স এগুলো দেখানো হয়েছে। এটা বাকি ছিল, এটা আজকে দেখাবো। তো এর মধ্যে কী কী আছে? লেআউট আছে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ ট্রান্সমিশন আছে, অ্যাডভান্টেজ অফ হাই ভোল্টেজ আছে, এসিডিসির মধ্যে ডিফারেন্স রয়েছে, আর কেলভিন ল রয়েছে। তো এগুলো আমরা আজকে দেখব। তো প্রথমে দেখব যে লেআউট। এটা আছে আমাদের পুরো ট্রান্সমিশন লাইনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা লেআউটও বলা যেতে পারে। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে জেনারেটিং স্টেশন, জেনারেটর, সিঙ্ক্রোনাস আপনাদের যে অল্টারনেটর যেটাকে বলে। তো এখানে 11 কিলো ভোল্ট মানে 11,000 ভোল্টে এখানে জেনারেশন হচ্ছে। তারপরে এখানে প্রথমে এখানে একটা ট্রান্সফরমার রয়েছে, স্টেপ আপ ট্রান্সফরমার। তো স্টেপ আপ ট্রান্সফরমার রেটিং হচ্ছে 11/132 কেভি। এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য লাগবে। তো আচ্ছা, এটাকে বলছে যে প্রথমে 11 কেভি থেকে 132 কেভিতে যে ট্রান্সফারটা হলো সেটাকে বলছে প্রাইমারি ট্রান্সমিশন। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রাইমারি ট্রান্সমিশন হয়ে গেল, এরপরে একটা স্টেজ আসবে, সেখানে হচ্ছে স্টেপ ডাউন করুন। 132 থেকে 33 কিলো ভোল্টে ভোল্টেজটাকে স্টেপ ডাউন করা হবে। এখানে 33 কেভির জায়গায় 66 কেভিতেও স্টেপ ডাউন করা হতে পারে। আচ্ছা, এইখানে এটাকে বলবো, এই সেকশনটাকে সেকেন্ডারি ট্রান্সমিশন। এই সেকশনটা হলো প্রাইমারি ট্রান্সমিশন, এটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। আচ্ছা, এরপরে আবার একটা স্টেপ ডাউন করা হয়, 33 বা 66 কেভি থেকে 11 কেভিতে স্টেপ ডাউন করা হয়। এই জায়গাটাকে বলা হয় প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখান থেকে ডাইরেক্ট যারা ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার আছে, বড় বড় কোম্পানি আছে, সেখানে 11 কেভির সাপ্লাই ডাইরেক্ট দেওয়া হয়। আর এই জায়গাটায় সাবস্টেশন থাকে আমাদের। আচ্ছা, এরপরে 11 কেভি থেকে এই এরিয়াটাকে বলছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে একটা ট্রান্সফরমার, এইগুলো যে সিম্বলগুলো রয়েছে এগুলো সব ট্রান্সফরমারের সিম্বল। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেটরের সিম্বল, এগুলো হচ্ছে বাসবার। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার থেকে 11 কেভি থেকে 415 ভোল্টে স্টেপ ডাউন করা হলো, আর এখান থেকে কনজিউমারদের সাপ্লাই করে দেওয়া হলো। এটা হচ্ছে আপনাদের যে লেআউট অফ পাওয়ার সিস্টেম। যদি বলে যে ড্র দ্য লেআউট অফ পাওয়ার সিস্টেম অ্যান্ড এক্সপ্লেন, তাহলে এই পুরো জিনিসটা ড্র করতে হবে। ড্র করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোনটা প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, কত স্টেপ আপ হচ্ছে, কত স্টেপ ডাউন হচ্ছে, এই ডিটেলসে বলতে হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে হাই ভোল্টেজের অ্যাডভান্টেজ কী, আমরা হাই ভোল্টেজের ট্রান্সমিশন কেন করি। আমরা জানি পাওয়ারের ইকুয়েশান হচ্ছে P = VI cos phi। তাহলে আর আমরা জানি যে ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে একটা লস হয়, সেটা হচ্ছে I² R লস। তাহলে I² R লস কমানোর জন্য আমাদের কারেন্টটা কমাতে হবে। তাহলে P = VI cos phi থেকে যদি আমি কারেন্টটা কমাতে হয়, তাহলে আমি I = P/V cos phi বলতে পারি। মানে I ইনভার্সলি প্রপোর্শনাল টু V। মানে যদি আইকে কমাতে হয়, ভোল্টেজটাকে বাড়াতে হবে। তাহলে আমরা যদি হাই ভোল্টেজে আমরা ট্রান্সমিশন করি, তাহলে কন্ডাক্টরের মধ্যে দিয়ে কম কারেন্ট যাবে, আর কম কারেন্ট যাওয়ার ফলে কন্ডাক্টরের মধ্যে I² R লসটা কম হবে। আচ্ছা, এরপরে দেখব যে অ্যাডভান্টেজ কী রয়েছে। উইথ ইনক্রিজ ইন ট্রান্সমিশন ভোল্টেজ, সাইজ অফ কন্ডাক্টর ইজ রিডিউস। তাহলে কন্ডাক্টরের সাইজ কেন রিডিউস হচ্ছে জানো? কারণ কি, আমরা যে পরিমাণে কারেন্ট পাঠাচ্ছি সেটা কমে যাচ্ছে হাই ভোল্টেজের জন্য, তার জন্য আমাদের কম পরিমাণে কারেন্ট পাঠাতে পারবো এবং
কন্ডাক্টরের যে সাইজটা হবে ক্রস সেকশন এরিয়া সেটা কমে যায়। অ্যাজ দ্য রিডাকশন ইন কারেন্ট ক্যারিং রিকোয়ারমেন্ট লস রিডিউস রেজাল্ট ইন বেটার এফিসিয়েন্সি। তাহলে যেহেতু কম কারেন্ট যাচ্ছে তার জন্য লসটা কমে যাবে এবং এফিসিয়েন্সিটাও বেড়ে যাবে আমাদের ট্রান্সমিশন সিস্টেমে। ডিউ টু দ্য লো কারেন্ট ভোল্টেজ ড্রপ উইল বি লেস, সো ভোল্টেজ রেগুলেশন ইজ ইমপ্রুভড। তাহলে যেহেতু কারেন্ট কমে যাচ্ছে, লস কমে যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কমে যাবে। আর যখন ভোল্টেজ ড্রপ কমে যাবে তখন রেগুলেশন ইমপ্রুভ হয়। রেগুলেশন কি, যে আমরা সেন্ডিং এন্ডের ভোল্টেজ আর রিসিভিং এন্ড ভোল্টেজ কত পাচ্ছি, যদি 11 কেবি সেন্ড করি আর এখানে যদি 10 কেবি করি তাহলে কমে যাচ্ছে, তাহলে এটা যদি ড্রপটা কম হয় তাহলে রেগুলেশনটা আমাদের ইমপ্রুভ হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কম্প্যারিজন বিটুইন এসি অ্যান্ড ডিসি ট্রান্সমিশন লাইন। এসি আমরা ট্রান্সমিশন সিস্টেম দু ধরনের হতে পারে। একটা হচ্ছে এসি ট্রান্সমিশন সিস্টেম, যেটা আমরা 3 ফেজ RYB হাই ভোল্টেজ ট্রান্সমিশন দেখতে পারি, কিন্তু এখন ডিসি ট্রান্সমিশনও চলে এসছে। সেখানে আমরা দুটো কন্ডাক্টর দিয়ে আমরা ভোল্টেজ আর পাওয়ারকে ট্রান্সফার করতে পারি একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে। তো কম্প্যারিজন কি, নাম্বার অফ কন্ডাক্টর। এসির ক্ষেত্রে 3টে কন্ডাক্টর লাগে, ডিসির ক্ষেত্রে 2টো কন্ডাক্টর লাগে। তাহলে ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে 2টো কন্ডাক্টরই হয়ে যাচ্ছে আমাদের। ইন্ডাকটেন্স এসির ক্ষেত্রে দেখা যায়, ডিসির ক্ষেত্রে ইন্ডাকটেন্স বা ট্রানজিয়েন্ট সার্জ, এগুলো সার্জ দেখা যায় না। ভোল্টেজ ড্রপ অনেক হাই এসিতে, ডিসিতে কম কারণ ডিসিতে এসির থেকেও বেশি হাই ভোল্টেজে ট্রান্সমিশন করা যেতে পারে, ওর জন্য। স্কিন এফেক্ট এসিতে হয়, ডিসিতে হয় না। স্কিন এফেক্টটা কি, স্কিন এফেক্ট হচ্ছে যে কারেন্ট ফ্লো করে এসি কন্ডাক্টরের মাঝখান দিয়ে, স্কিন এফেক্টের দরুন কারেন্টটা কন্ডাক্টরের সারফেস দিয়ে ফ্লো করার অলওয়েজ ট্রাই করে, কেন সেন্টারে ইন্ডাকটেন্সের পরিমাণ হাই হওয়ার জন্য সবসময় সারফেসে ফ্লো হওয়ার ট্রাই করে, এটাকে স্কিন এফেক্ট বলে। কিন্তু যেহেতু ডিসিতে ইন্ডাকটেন্স থাকে না, ওর জন্য এখানে স্কিন এফেক্ট দেখা যায় না। আচ্ছা, ইনসুলেশন অনেক বেশি লাগে এসিতে, ডিসিতে কম লাগে। ইন্টারফারেন্স ক্রিয়েট করে এসি, ডিসি করে না। ডাইলেকট্রিক লস আছে, এখানে ডাইলেকট্রিক লস নেই। কস্ট হচ্ছে এক্সপেন্সিভ, ডিসি হচ্ছে চিপ। রিপেয়ারিং এন্ড মেনটেনেন্স ইজি এসির ক্ষেত্রে, আর ডিসির ক্ষেত্রে এক্সপেন্সিভ। ডিসিতে আপনাদের কনভার্টার আর ইনভার্টার ইউজ করা হয়, তো ওর জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে ওটার মেনটেনেন্স রিপেয়ার খুবই এক্সপেন্সিভ হয়। আচ্ছা, এসি ট্রান্সমিশন লাইনে ট্রান্সফরমার লাগে, আর ডিসিতে ট্রান্সফরমার লাগে না। আচ্ছা, এই গেল কম্প্যারিজন। এরপরে আমরা দেখব কেলভিনস ল। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যে কোনো একটা ট্রান্সমিশন সিস্টেম ডিজাইন করতে গেলে আমি যে কোনো কন্ডাক্টর ইউজ করব, তার ডায়ামিটারটা কত হবে বা ক্রস সেকশন এরিয়া কত হবে, সেই অনুযায়ী ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবার সেটার যে অপটিমাম ভ্যালু, যাতে আমাদের কস্টটাও মিনিমাম হয় এবং যত রিকোয়ারমেন্ট কারেন্ট ট্রান্সফার করা তত আমি যদি ট্রান্সফার করতে পারি, তার জন্য কেলভিনের একটা ল রয়েছে। তো প্রথমে জানতে হবে অ্যানুয়াল চার্জ অন ক্যাপিটাল আউটলেট, মানে আমি যে ট্রান্সমিশন লাইন ইনস্টল করছি তার জন্য আমার কিছু কস্ট পড়ছে, সেটার জন্য আমাকে অ্যানুয়াল চার্জ দিতে হচ্ছে। অ্যানুয়াল চার্জ দু ধরনের এখানে দেখুন দেওয়া আছে, P1 প্লাস P2। একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, যেটা হচ্ছে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। ফিক্সড কস্ট সবসময় ফিক্সড থাকবে, যেরকম হচ্ছে যে আমার ট্রান্সমিশন লাইন ইনস্টল করার পর আমি ব্যাংক থেকে লোন নিলাম, সেই লোনের যে পরিমাণটা সেটা প্রতি মাসে মাসে আমাকে ফিক্সড অ্যামাউন্ট অফ দিতে হয়, তাহলে সেটা হচ্ছে ফিক্সড কস্ট। আর একটা হচ্ছে তো আপনার ভেরিয়েবল কস্ট, সেই ভেরিয়েবল কস্টটা আমার কত মোটা কন্ডাক্টর নিলাম তার সঙ্গে প্রপোর্শনাল। যদি আমি খুব মোটা ডায়ামিটারে কন্ডাক্টর নিই তাহলে আমার সেই কস্টটা বেড়ে যাবে। তাহলে অ্যানুয়াল চার্জ হবে এই দুটোর সামেশন, একটা হচ্ছে ফিক্সড কস্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্টের সামেশন। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা পয়েন্ট হচ্ছে কত পরিমাণে এনার্জি ওয়েস্ট হবে, সেটা হচ্ছে কন্ডাক্টর সাইজের ইনভার্সলি প্রপোর্শনাল। যদি খুব মোটা কন্ডাক্টর নিই তাহলে রেজিস্ট্যান্স কম হবে, তাহলে লস কম হবে, তার জন্য ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে টোটাল কস্ট কত পড়বে আমার, ফিক্সড কস্ট প্লাস এনার্জি ওয়েস্টেড,
এই অ্যানুয়াল চার্জ প্লাস এনার্জি ওয়েস্টেড। তাহলে অ্যানুয়াল চার্জ কি P1 প্লাস P2A প্লাস P3/A, তাহলে এটা হচ্ছে টোটাল কস্ট পড়বে। এরপরে আমাকে কস্টের মিনিমাম ভ্যালু বার করতে হবে, তার জন্য আমাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে সেটাকে 0 করতে হবে, তাহলে মিনিমামটা আমরা পেয়ে যাব। তাহলে ডি এর রেসপেক্টে কেন আমার ক্রস সেকশনের এরিয়াটা পাওয়ার আমার মেন টার্গেট রয়েছে, ওর জন্য এ এর রেসপেক্টে আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম। তাহলে এটা পড়ে থাকবে P2 মাইনাস P3/A স্কোয়ার। এটা করলে P2A ইজিক্যাল টু P3/A, এটার মানে হচ্ছে ভেরিয়েবল পার্ট অফ অ্যানুয়াল চার্জ ইজিক্যাল টু অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টেড। এই দুটো যখন সমান হবে, যে পরিমাণ কন্ডাক্টর এরিয়ার জন্য, সেটাই হবে মিনিমাম কস্ট। তো কেলভিন ল, এটাকে কেলভিন ল বলে। এখানে একটুখানি লেখা আছে কেলভিন ল কি, ঠিক আছে, যে মোস্ট ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর চুজ করার জন্য আমাদের কেলভিন ল লাগে। এটা হচ্ছে কেলভিন ল এর আপনার একটা গ্রাফ। এইটা হচ্ছে আপনার এনার্জি ওয়েস্টেড, এইটা হচ্ছে অ্যানুয়াল চার্জ, আর এই দুটোর সামেশান হচ্ছে এই গ্রাফটা। তো লিখলে এই গ্রাফটাও এঁকে দিতে হবে। আচ্ছা, এরপরে সিলেবাসে বলা আছে কিছু প্রবলেমস, এখানে কিছু ছোট ছোট প্রবলেমস আছে, দেখে নেবেন। এক্সামে এখান থেকে প্রবলেম আসার প্রবাবিলিটি খুব হাই এই বইটা থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে ভোল্টেজ। আমি কত ভোল্টেজ আমি ট্রান্সমিট করব 11 কেবিতে, 33 কেবিতে, সেটার উপর আমার কস্ট ডিপেন্ড করছে। কেন যত বেশি ভোল্টেজে আমি ট্রান্সমিট করব, তত ইনসুলেশন, তত টাওয়ারের হাইট বাড়াতে হবে। তো ওর জন্য এখানে একটা ইম্পেরিক্যাল ফর্মুলা আছে। এটাকে ইম্পেরিক্যাল ফর্মুলা বলছে কেন, এটা টেস্টেড ফর্মুলা আর কি, এমনি বার করা হয়েছে। সেটা ফর্মুলা আছে V = 5.5 √0.62L প্লাস 3P/150, যেখানে V হচ্ছে লাইন ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার, আর হচ্ছে ডিস্টেন্স। এখানে ফেললে যতটা ভোল্টেজ পাবো সেটা হচ্ছে আমাদের মিনিমাম, ম্যাক্সিমাম কত ভোল্টেজ ট্রান্সমিট করলে আমার ইকোনমিক্যাল হবে। এটা হচ্ছে ওর গ্রাফ, ক্যাপিটাল কস্ট আর ট্রান্সমিশন ভোল্টেজ। এবং প্রথমে ভোল্টেজটা যদি কম থাকে তাহলে কস্টটা অনেক বেশি পড়ছে, ধীরে ধীরে কমতে একটা পয়েন্টে আমার কস্টটা মিনিমাম হচ্ছে, তার থেকে বেশি ভোল্টেজও যদি ট্রান্সমিট করি তাহলে ভোল্টেজটা বেশি হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এত দূরই থাক।